জুলাই অভ্যুত্থান স্মরণে শাহবাগে ছাত্রদলের সমাবেশ। শহীদদের স্বপ্নের দেশ গড়তে ছাত্রদের ভূমিকা রাখার আহ্বান তারেক রহমানের। নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করতে শহীদ মিনারে এনসিপির সমাবেশ। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা নেতাদের। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। নজির সৃষ্টির মতো বিচারের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এবং ব্যাংকিং খাতে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। অস্থিরতা নেই ডলার বাজারে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মাহমুদ হোসেন। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল। সংগঠনটির নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শাহবাগ ও এর আশপাশের এলাকা। দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানায় সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম। শাহবাগের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। দর্শক, এখন সরাসরি চলে যাব তারেক রহমানের বক্তব্যে। খরচ করে সেটি কোনো ব্যয় নয়, বরং শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যে অর্থ ব্যয় করা হয় সেটিকে আমি বিনিয়োগ হিসাবে দেখি, রাষ্ট্রের বিনিয়োগ হিসাবে দেখি, ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ হিসাবে আমি এটিকে দেখি। প্রিয় ভাই বোনেরা, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত ১.৫ দশকের ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, যার সাক্ষী তোমরা নিজেরাই। নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। প্রিয় ভাই বোনেরা, আজ এই মুহূর্তে লক্ষ লক্ষ তোমরা আজ শাহবাগে যেখানে এই সমাবেশে তোমরা বসেছো, যেখানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এর পাশেই কিন্তু খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে হবে বোধহয়, হাতের বাম পাশে অর্থাৎ মঞ্চে যারা বসে আছেন তাদের ডান পাশে, মঞ্চের সামনে তোমাদের যারা বসেছে খুব সম্ভব তোমাদের হাতের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ। ফ্যাসিবাদ শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সেই সময় কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। বর্তমানে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের সামনে এই ক্যাম্পাসকে জ্ঞান চর্চা এবং গবেষণার একটি নিরাপদ ভূমি হিসাবে প্রতিষ্ঠার সুযোগ এসেছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয় গৌরবজনক ইতিহাস আবারও ছড়িয়ে দিতে হবে তোমাদের যারা উত্তরসূরি শিক্ষার্থী তাদের মনের ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এই ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাদেরকে, কর্মীদেরকে আমি আহ্বান জানাই। একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেই সব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ সহ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতৃত্বকে
নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশের শিক্ষার্থী, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী এবং তরুণ প্রজন্মের ভাই বোনেরা, তোমাদের এই সমাবেশে এবং তোমাদের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের সামনে বিএনপির গৃহীত কয়েকটি প্ল্যান প্রোগ্রাম তুলে ধরার অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে। কি সেই উদ্দেশ্য, কি সেই লক্ষ্য? সেটি হলো আমাদের প্রত্যেকেরই মা রয়েছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। প্রিয় ভাই বোনেরা, সারা দেশের ছাত্র দলের নেতা কর্মী, দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উৎখান কিংবা পুনর্বাসন, চরমপন্থার উৎখান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে, যার আহ্বান এর ভেতরে আজকের এই সমাবেশের সভাপতি সকলকে দিয়ে গিয়েছে। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম ছাত্রদলের সমাবেশে। এদিকে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন ছাত্রদলের নেতারা। বলেন, বাংলাদেশের বিনির্মাণে ছাত্ররাই অতীতের মতো রাজপথে থেকে কাজ করবে। নির্বাচন বিলম্বের অপচেষ্টা করলে তারেক রহমানের নেতৃত্বে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। শাহবাগ চত্বরে সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় শাহবাগ ও এর আশপাশের এলাকা। তাদের সবার কণ্ঠে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান। ফেসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে অতীতের মতো অগ্রণী ভূমিকা পালনের কথা বলেন ছাত্রদলের নেতারা। ছাত্ররাই এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল প্রাণশক্তি, এবং যদি কেউ এই বাংলাদেশে আবার ফ্যাসিস্ট হতে চায়, এই ছাত্ররাই সেই ফ্যাসিস্টদেরকে আন্দোলন করে নামাবে এবং তারাই সেই ফ্যাসিস্টদেরকে দমন করবে। বিগত দিনে যেমন রাজপথে ছিলাম, আগামী দিনেও বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে থেকে তার নির্দেশনা মেনে কাজ করে যাব। বিগত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি তরুণরা। এই প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান ছাত্রদলের নেতারা। বাংলাদেশের তরুণরা ভোট প্রদান করতে পারে নাই, সুতরাং আগামী দিনে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমরা ধারণা করছি। ছাত্র রাজনীতিতে ছাত্রদলের কি ভূমিকা থাকবে সেই বিষয়ে সুস্পষ্ট রূপরেখা থাকবে বলে আমরা প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদেরকে একজন সরকার গঠন করার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে আমাদেরকে যেন ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয়। নির্বাচনকে বিলম্বিত করার যে অপচেষ্টা, সে অপচেষ্টাকে প্রতিহত করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের জাগ্রত করার জন্য বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানাবেন। তারেক রহমানের বার্তা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার কথাও জানান তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করতে শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশ ঘিরে শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়েছেন দলটির নেতাকর্মীরা। তারা জুলাই অভ্যুত্থানের মহেন্দ্র খানকে স্মরণীয় করতে জন আকাঙ্ক্ষার ইস্তেহার দেয়া হবে। এছাড়া জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবে দলটি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, নতুন বাংলাদেশের ইস্তেহার কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে?
মোহাম্মদ আমরা এই মুহূর্তে আছি এখানে এখানে একটা নতুন বাংলাদেশের ইতিহার কর্মসূচি রয়েছে। আপনি নিশ্চয় জানেন যে গত বছর ঠিক এই দিনে কিন্তু সরকার পতনের যে দফা দাবি সরকার এই ঘোষণা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দেওয়া হয়েছে এবং জাতীয় নাগরিক ইতিহার ঘোষণায় এবং এখানে আসলে তারা সরকারের যেই 1 বছর জনগণের যে প্রত্যাশা ছিল শতভাগ পূরণ হয় নাই। তারা আসলে বলার কেন 1 বছরেও এনসিপিরা তাদের মধ্যে এই সমাবেশটি এখানে সময় থাকলেও 5টায় এই সমাবেশ 5টাও কিছুদিন পরে সমাবেশ তখন কিন্তু আসলে কেন্দ্রীয় তারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেও কিন্তু আব্দুল রহমান মাসুদ কয়েকজন কেন্দ্রীয় নেতা দেখতে দিয়েছেন। হাসান বক্তব্য কাশ্মীর যারা যিনি আসলে তিনি বক্তব্য করছেন আসলে তারা কিন্তু সবাই একটু কথা বলতে যাতে জনগণের তারা যেই নতুন মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো তারা রেখেছে। আসলে কিছুদিন পরেই মাহমুদ ঘোষণা করবেন এনসিপির আহ্বায়ক ইসলাম মঞ্চ রয়েছেন। মাহমুদ আমার কাছে এই ছিল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ। বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে নির্বাচন ভবনে নিবন্ধের প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ইসির বিরুদ্ধে দলীয় পক্ষপাতের অভিযোগও তোলেন তিনি। এম.আর. আসাদের রিপোর্ট। নতুন নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দেয় 144টি রাজনৈতিক দল, কিন্তু নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয় সবকটি। এরপর 15 দিন সময় বাড়ায় ইসি। সেই সময়সীমার শেষ দিনে কাগজ জমা দেয় জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল। প্রধান নির্বাচন কমিশনার বরাবর কাগজ জমা দিয়ে নিবন্ধন পাওয়ার বিষয়ে আশা জানায় এনসিপি। প্রতীকটা বরাদ্দ হয় যখন নির্বাচন কমিশন নিবন্ধন সার্টিফিকেটটা দেয়। যেহেতু নিবন্ধন সার্টিফিকেট আমরা এখনো পাইনি, তো সেই প্রতীকটা নিয়ে আমরা এখন তো কথা বলতে পারছি না। বিধিমালা যে কোনো পর্যায়ে সংশোধনযোগ্য এবং এটা সংশোধনের জন্য আইন বা অধ্যাদেশেরও দরকার হয় না। এটা নির্বাচন কমিশন চাইলেই এটি সংশোধন করতে পারে। যদিও দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমান কমিশনের বিরুদ্ধে দলীয় পক্ষপাতের অভিযোগ তোলেন। ইসিকে মেরুদণ্ডহীন বলেও সম্বোধন করেন তিনি। আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত। বিগত 3 কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বর্তমান নাসির কমিশনের আচরণও হতাশাজনক। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অর্থাৎ আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। ইসি জনগণের আস্থা হারাচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন, আপনারা গুলি করবেন না। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে, দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আহত খোকন বর্মন। এর আগে সূচনা বক্তব্যে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। তারা বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যাতে মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর প্রথম দিনে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটিই তার প্রথম হাজিরা। হেলমেট, হাতকড়া কিংবা বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া তাকে অনেকটা রিল্যাক্স দেখা যায়।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনায় বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বের স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন এর সভাপতি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈর শাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম, খুন এবং জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ রয়েছে তাতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলার প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেখানেই তারা মৃত্যুবরণ করেছে। 13-14 জন পুলিশ মারা গিয়েছে। সাক্ষ্য গ্রহণ একদিনের জন্য মুলতবি করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ব্যাংকিং সেক্টরে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে অব্যাহত রয়েছে সূচকের উত্থান। এ ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিনিয়োগকারীরা। এদিকে পর্যাপ্ত যোগান থাকায় স্থিতিশীল রয়েছে ডলার বাজার। রেজা খানের রিপোর্ট। সূচকের উত্থান অব্যাহত আছে দেশের শেয়ার বাজারে। রোববার সকাল 11টায় 95 পয়েন্ট বেড়ে ডিএসইর মূল সূচক 5539-এ অবস্থান করছিল। দিনের শুরুতে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে 465 কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে 1500 কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কেটকে মার্কেটের মতো করে যদি চলতে দেয়, স্বাধীন করে দেয়, মার্কেট এমনিতেই উঠবে। যারা নীতি নির্ধারক আছে তাদের পজিটিভ আচরণ করা উচিত। মূলত ব্যাংকিং সেক্টরে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। মাত্র 20 দিনের মধ্যে সূচক বেড়েছে 700 পয়েন্টের মতো, আর এ সময় বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে 5000 কোটি টাকার মতো। এভাবে চললে হারানো পুঁজি ফেরত পাওয়া সম্ভব বলে জানান বিনিয়োগকারীরা। মার্কেট মোটামুটি ভালো, এভাবে উঠলে তো মনে করেন সাধারণ বিনিয়োগকারী তাদের হারানো পুঁজি হয়তো ফেরত পাবে। এখন ব্যাংকগুলা দিয়া, ব্যাংকিং সেক্টর দিয়া একটু মার্কেটটা আপ করে রাখছে। এদিকে স্থিতিশীল আছে ডলারের বাজার। 124 টাকা 50 পয়সায় কিনে প্রতি ডলার 125 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। তবে ভিসা কম দেয়ায় বিদেশগামী মানুষের সংখ্যা কমে ডলার বিক্রি হ্রাস পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভিসা কম থাকার কারণে চাহিদা কম, লোকজন বাইরে যেতে পারতেছে না, তার কারণে ডলারের চাহিদা কম, এখানে দামটা স্থির আছে। মানুষ যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, এই ক্ষেত্রে আর কি লেনদেনটা কম। তবে অবৈধ মানি এক্সচেঞ্জের দৌরাত্ম্য বন্ধ হলে বাজার পরিস্থিতি আরও উন্নতি হবে বলেও জানান তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। দুপুরে ডালিয়া পয়েন্টে নদীর পানি 5 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার 12টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
একরাশ বিষাদ নিয়ে প্রিয় ক্যাম্পাসে পা রেখেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। 12 দিন পর প্রতিষ্ঠান খুললেও প্রথম দিনে কোনো ক্লাস হয়নি। কেবল বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষ বলছে আগামী 3 মাস শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে কাউন্সেলিং কার্যক্রম অব্যাহত থাকবে, আর দিন দুয়েকের মধ্যে পাঠদান শুরু হবে। আগামী থেকে আংশিকভাবে পরীক্ষামূলকভাবে আমাদের ক্লাস শুরু হবে। আজকে কলেজের 9 থেকে 12 পর্যন্ত শিক্ষার্থীদের ডেকেছি, যারা প্রয়াত হয়েছে এবং যারা অসুস্থ রয়েছে বিভিন্ন হসপিটালে, তাদের জন্যে দোয়া মাহফিল এবং সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে কলেজে। এবার আন্তর্জাতিক। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 62 জনের। যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে অপুষ্টিতে মারা গেছেন 169 জন, যাদের মধ্যে 93 জনই শিশু। ইউনিসেফ বলছে গাজায় বর্তমানে 3.25 লাখ শিশু অপুষ্টিজনিত কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। আর বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। শুকনা জীর্ণ শীর্ণ দেহ দেখলে মনে হয় শুধু কঙ্কালের ওপর কে যেন চামড়া পরিয়েছে। হাড্ডিসার সন্তানকে বুকে নিয়ে হতবাক ফিলিস্তিনি মায়েরা। ছেলে মেয়ের জন্য খাবারের সংস্থান করতে পারছেন না অসহায় এসব মা। সন্তানরা একটু একটু করে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে, তাও দেখতে হচ্ছে নিজের চোখেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অপুষ্টিতে মারা গেছে 169 জন, যাদের মধ্যে 93 জনই শিশু। জাতিসংঘের শিশু অধিকার ও কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে গাজায় বর্তমানে 3,20,000 শিশু পুষ্টির অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এছাড়া গাজার 1/3 মানুষকে দিন পার করতে হয় অনাহারে। তারপরও বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে শনিবার আরও 62 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উটকফ গাজা ত্রাণ কেন্দ্র পরিদর্শনের সময় দাবি করেন হামাস নিরস্ত্রীকরণের ইচ্ছা প্রকাশ করেছে, যদিও এ দাবি অস্বীকার করেছে সংগঠনটি। হামাস জানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। এছাড়া গাজায় অস্ত্রের ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। অন্যদিকে গাজায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেন হাজারো ইসরায়েলি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। এশিয়া কাপের ভেন্যু প্রকাশ করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। এবারের আসরের সব ম্যাচই হবে আবুধাবি ও দুবাইয়ে। ফাইনাল ম্যাচ বসবে দুবাইয়ে। আগামী বছরের T20 বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে শর্টার ভার্সনে। মোট 8টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে মর্যাদা সম্পন্ন এই টুর্নামেন্টে। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর 13 সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর 16 সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। টাইগারদের সব ম্যাচই হবে আবুধাবিতে, আর 14 সেপ্টেম্বর হবে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।